যে ছেলেপেলেরা কেন স্ক্যামিং এর দিকে আগাচ্ছে। এখন কিন্তু আমাদের প্রতিমন্ত্রী মহোদয় থেকে শুরু করে আমাদের ডাটা কিন্তু বলে আমাদের প্রচুর ছেলে মেয়ে স্ক্যামিং এ চলে যাচ্ছে। আসলে স্ক্যামিং এ কেন যাওয়া উচিত না এটা শুনতে চাই। স্ক্যামিং এ যাচ্ছে কারণ অল্প পরিশ্রমে বেশি টাকা। সহজভাবে যদি বলি, অল্প পরিশ্রমে বেশি টাকা। আপনি একটা কোর্স লঞ্চ করছেন একটা নাম দিয়ে খুব জাঁকজমকপূর্ণভাবে, আপনি হয়তো কোর্সের পিছনে তেমন সময়ই দিবেন না। যেমন রিসেন্ট এক্সপিরিয়েন্স, আমার পরিচিত ভাই এক ভদ্রলোকের, চিনি নাম বলছি না, এক ভদ্রলোকের কোর্স করবেন। তো উনি এরকমভাবে হয়তো 5,000 টাকা দিয়ে মনে ভর্তি হয়েছিলেন এবং ওনার সাথে সাথে প্রায় আরও অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো উনি হয়তো যেইভাবে দেখানোর কথা ছিল, যেইভাবে শেখানোর কথা ছিল, এইভাবে না করে প্রথম 2টা ক্লাস করার পর রেকর্ডেড ভিডিও দিয়ে দিয়েছে সব। তো এই যে উনি কি করলো, 2 দিন সময় ব্যয় করছে কিন্তু কোর্সের পিছনে। বাট আমি যদি এভাবে ধরি যে 5,000 টাকা করে 50 জন স্টুডেন্ট সে যদি এখান থেকে করতে পারে, কালেক্ট করতে পারে, কত টাকা ইনকাম করছে, তার ব্যয় করছে উনি 2 দিন এর পিছনে। তো এই কারণে অনেকে হয় কি যে অল্প সময়ে বেশি ইনকাম করার যে নেশাটা বা যে টেন্ডেন্সিটা আমাদের মধ্যে আছে, এই কারণে অনেকে স্ক্যামিংয়ে চলে যাচ্ছে, যাতে এটা সহজে এটা হতে পারে। বিশেষ করে আমরা কিছু কিছু সময় দেখি যে এটা এমন কিছু লোকজন এই জিনিসগুলো করছে যাকে আপনি ধরতেও পারবেন না, আপনি তার দিকে আঙ্গুল করতে পারবেন না, এই ধরনের কিছু লোকও আছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের মানে কি বলবো, এটা মেন্টালি হয়ে গেছে। এখন আমরা আসলে এইভাবে কখনো চিন্তা করি না যে আসলে আমার কাছে একটা লোক আসছে শেখার জন্য, আমার একটা দায়িত্ব তাকে মানে একটু ভালো করে শিখিয়ে তাকে একটু ভালো করে গ্রো করে মার্কেট প্লেসে দাঁড় করিয়ে দেওয়া। বাট এই টেন্ডেন্সিটা আসলে নেই। এখন টেন্ডেন্সি আছে আমার কাছে আসবে, তার কাছে 5,000 টাকা পাবো, এটা আমি আমার ইনকাম, এইটা আসলে ঢুকে গেছে আমাদের মাঝখানে। যেটা আমি সবসময় বলি যে কাজ করাটাই আসলে বড় কিছু না, আমার কাজ করার মাধ্যমে আরেকজন উপকৃত হচ্ছে কিনা সেটাও একটা বিষয়, শুধু আমার কাজ করলে হবে না। তো এই জায়গাটাতে যে হচ্ছে তারা কি করতেছে, তারা শুধু নিজের যেই চিন্তাটা সেটাই কিন্তু করতেছে যে ইনকাম। সোলোপ্রেনিয়ার থেকে এন্টারপ্রেনার, তার ভিতরে অবশ্যই চ্যালেঞ্জেস আছে এবং প্ল্যানিং আছে। চ্যালেঞ্জেসের সাথে প্ল্যানিং শুনতে চাই। চ্যালেঞ্জেস যেটা হচ্ছে, আমি তো বেসিক্যালি 17তে শুরু করেছি, আর এটাকে আমি এজেন্সিতে রূপান্তর করেছি 2020-এর ফেব্রুয়ারি থেকে। তো যখন আমার কাছে মনে হলো 2019-এর শেষের দিকে এসে বা মাঝামাঝি দিকে এসে যে না, এখন আর আমার একার পক্ষে হচ্ছে না, আমার হয়তো আমার একটা টিম বিল্ড করা উচিত, যেন আমি এটাকে আরও এক্সপান্ড করতে পারি, আমার আরও সার্ভিসগুলো অ্যাড করতে পারি। তখনই আসলে প্ল্যান করা 2019-এর মাঝামাঝি বা শেষের দিকে এসে, এবং ফেব্রুয়ারিতে শুরু করলাম। প্ল্যানটা এরকমই ছিল যে প্রথমে 3 জন নিয়ে শুরু করলাম। তো 3 জন নিয়ে শুরু করাতে পরে এইভাবেই ছিল যে আস্তে আস্তে আস্তে, কিন্তু তখনও কিন্তু এরকম না যে আমি একটা বড় অফিস নিয়ে শুরু করব, অনেক টাকা ইনভেস্ট করব, এরকম ছিল না। কিন্তু তো প্রথম দিকে কিন্তু আমার পকেট থেকে একটি টাকাও আমার দিয়ে অফিস শুরু করতে হয়নি, কারণ ওই মুহূর্তে আমার এইভাবে ইনভেস্ট করার মতো কোনো টাকাও ছিল না। তো বেসিক্যালি প্ল্যানটা এরকমই ছিল যে আমি যা ইনকাম করব, এবং 3 জন নিয়ে শুরু করছি, এই 3 জন থেকে আমার যে ইনকাম আসবে সেটাই আমার এজেন্সির পিছনে খরচ হবে। বলতো এইভাবে প্ল্যানটা করে আগানো তখনকার সময়ে। তো তখনই করলাম, ফেব্রুয়ারিতে শুরু করলাম, এবং এরপর থেকে আস্তে আস্তে 3 জন থেকে শুরু করে একটু বড় করার চেষ্টা। তখন কি টিম ভার্চুয়াল ছিল, যে তারা বিভিন্ন জায়গায় ছিল, আপনাকে কাজ ডেলিভার করতে? ভার্চুয়ালি ছিল, যেটা হচ্ছে 2020-এর শুরুতে, একদম জানুয়ারি থেকে একটু ভার্চুয়াল ছিল, বাট ফেব্রুয়ারি থেকে আমরা একটা ফিজিক্যাল অফিস নিয়ে, মানে ছোট একটা 2 রুমের বাসা নিয়ে এটা শুরু করি। এবং এরপর থেকে তো কোভিডের জন্য টোটালি হলো, এবং এরপরে মোটামুটি প্রায় 1-1.5 বছরের মতো ওয়ার্ক ফ্রম হোম ছিল। তো এই ওয়ার্ক ফ্রম হোম যখন আমরা করলাম, তখনই আস্তে আস্তে আমরা গ্রো করা শুরু করলাম, এবং হচ্ছে কোভিডের পরে আমরা একটু বড় করে অফিস দেওয়া শুরু। ফ্রিল্যান্সার থেকে এন্টারপ্রেনার, শুরু থেকে শেষ পর্যন্ত চ্যালেঞ্জেসগুলো জানতে চাই। ডেফিনেটলি আপনি যখন একা কাজ করবেন এবং হচ্ছে পাশাপাশি আরও 10 জনকে নিয়ে কাজ করবেন, খুব বড় একটা পার্থক্য থাকবে। কারণ আপনি আপনার প্ল্যানটাকে নিজের মতো করে এক জায়গায় আপনার উপর এক্সিকিউট করতে পারছেন, বাট যখন আপনার প্ল্যানটা 10 জনের উপর এক্সিকিউট করতে যাবে, তখন ডেফিনেটলি একটা বড় চ্যালেঞ্জ নিতেই হবে। কারণ আপনি যেভাবে চিন্তা করছেন, বাকি 9 জন কিন্তু এভাবে চিন্তা করছে না। আপনি যেভাবে কাজ করেন, বাকি 9 জন কিন্তু এভাবে কাজ করে না। তো এই জায়গাটা হয় কি যে আস্তে 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 1 দিন 2 দিন করে মানে এটা ইমপ্লিমেন্ট করতে হয়, একসাথে পুরোটা ইমপ্লিমেন্ট কখনোই করা যায় না। যেমন আমি প্রথম দিকে যেটা করলাম, আমি শুরু করলাম, এবং আমার সাথে আরেকজন ছিল, যিনি, যেটা আমি বলতে পারি যে উনি হয়তো আমার ডান হাত হিসেবে কাজ করেছেন ওই মুহূর্তে। তো যে কারণেই আমার জন্য একটু ইজি ছিল, কারণ আমার পুরো প্রেশারটা আমার একার নিতে হয়নি, আমি কিছু প্রেশার ভাগ করে ওনাকে দিয়ে দিয়েছিলাম, যে উনি টোটাল যেই টিমটা ছিল পুরো টিমটাকেই হ্যান্ডেল করতেন, বাট মেইন যে কমান্ডটা সেটা আমার কাছ থেকেই যেত। এবং আমিও সবসময় চেষ্টা করতাম যে কমান্ডগুলো আসলে কীভাবে দিলে ফ্রেন্ডলি হয়,
কমান্ডটা কীভাবে দিলে তাদের জন্য সুবিধা হবে ই করতে। কারণ ডেফিনেটলি কারণ একা কাজ করা আর 10 জনের কাজ করার মধ্যে অনেক পার্থক্য, হ্যাঁ। কারণ আমরা যদি প্রপারলি টিমটা ম্যানেজ করতে না পারি তখন কিন্তু ওই টিম থেকে ভালো কিছু বেরিয়ে আসবে না। এবং আমি এখনও প্রাউডলি বলি, আমি সেই 2020 থেকে এখন 2024 মোটামুটি আমার 4 বছর শেষে 5 বছর চলছে আমার এজেন্সি। আমি কখনো আমার অফিসে বস হয়ে থাকিনি। আমি প্রথম থেকেই লিডার ছিলাম, এখন মতো লিডারই আছি। আমি প্রত্যেকটা কাজে আমি চেষ্টা করি লিড দিতে, এবং এখন পর্যন্ত আমার যে প্রজেক্টগুলো ডেলিভারি হয়, ডেলিভারি দেওয়ার আগে আমি হয়তো টাচ করে দেখি প্রত্যেকটা প্রজেক্ট। আমার কাছে হয়তো মনে হয় যে এটা ঠিক হয়নি, এটা একটু ঠিক করে দিই। তো আমি কিন্তু ওই জায়গাতে যদি না হয়ে যেই কোর্সে তাকে ডেকে অনেকক্ষণ জারি দিতাম, বকাবকি করতাম, তো তার কাছ থেকে কিন্তু পরবর্তীতে ক্রিয়েটিভ কাজটা নাও আসতো না, হয়তো তার মনটা খারাপ হয়ে যেত। কিন্তু না করে তাকে আমি কী করতাম, করার পর দেখিয়ে দিতাম, মানে কম্পেয়ার করতাম, দেখো এটা কেমন হয়েছে এটা কেমন হয়েছে, তখন ও এইভাবে বলতো হ্যাঁ না এটা একটু ভালো লাগছে। তো এই যে একটা ইন্সপায়ার পেলো যাচ্ছে এটা এইভাবে না করে এইভাবে করা উচিত। তো এই জিনিসগুলো যদি থাকে, মানে যিনি এজেন্সি ওনার বলেন বা কোম্পানির বস বলেন, যিনি বলেন না কেন, তার মাঝখানে যদি এটা থাকে তাহলে ডেফিনেটলি টিমটা গ্রো করবে দ্রুত। আর তার কাছ এবং টিমের কাছ থেকে যেটা হচ্ছে সবচেয়ে ভালো যে রেজাল্টটা পাওয়া উচিত এবং সেটাই হয়তো পাবে। এই জায়গাগুলোতেই আমাদের সমস্যা, কারণ আমরা অনেকেই হয়তো দেখি এরকমভাবে নিজেদেরকে হয়তো বস হিসাবে বলার চেষ্টা করি, বাট ইন দ্য ডেতে যেটা হয় কাজের মানটা খারাপ হয়ে যায়। কারণ একটা যদি ভালো টিম মানে সবাই সমান, কারণ এখানে হচ্ছে আমি যেরকম আমি যতটুকু জায়গা নিতে, যেমন আমি এখনো সবাইকে নিয়ে খেলাধুলা করি, আমি অফিসে সবাইকে নিয়ে খেলা করি, সবার সাথে হাসাহাসি করি। যখন আমি খাই অনেক সময় দেখা যায় একসাথে যখন আমরা খেতে চাই, অফিসে কোনো খাবার আসে হয়তো আমার রুমে দিয়ে যেতে চাই, বলছি না আমি একসাথেই খাবো ওখানে ড্রয়িংয়ে বসে, তো এইভাবে একসাথেই বসি। কারণ হচ্ছে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকলে তখন কাজের পরিবেশটা ভালো থাকে এবং হচ্ছে ওরা একটু স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে। তো এই জিনিসটা থাকা উচিত, নয়তো প্রতিবন্ধকতা মানে যদি এটা না থাকে, মানে আমাদের আসলে প্রতিবন্ধকতা যেটা হচ্ছে যদি এজেন্সি মেনটেনের ক্ষেত্রে বলি, আমাদের ইগো বলেন বা হচ্ছে আমাদের যেই একটা লেভেল আমরা সবসময় মেনটেন করি, আমি উপরে আমি নিচে, এই লেভেলটা যখন হয় তখনই আসলে আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। এটা সামনে আর কি চ্যালেঞ্জেস ফেস করার আশা করছেন এবং আরো কি ধরনের প্ল্যান আছে? সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আমার জন্য সেটা হচ্ছে আমার টিমটাকে বড় করা। টিমটাকে বড় করা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ একটা ভালো টিম মেম্বার বের করতে গেলে 10 জন টিম মেম্বারকে ট্রাই করতে হয়। কারণ এরকম হয়েছে গত 4 বছরে হয়তো আমার এখানে অনেক এমপ্লয়ি এসছে গেছে, কিন্তু সবাই কিন্তু আর লং টাইম হয়নি, কারণ সবার মাঝখান থেকে ওই পারফরমেন্সটা আসেনি বা সবার মাঝখানে ওই মানে কাজ করার টেন্ডেন্সিটা ছিল না। তো পরবর্তীতে যে টিমটা আমি বড় করার যে ইচ্ছে আছে এবং এটা হয়তো খুব দ্রুতই হবে। তো এই যে টিমটার জন্য আমার পারফেক্ট টিম মেম্বার খুঁজে পাওয়াটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। কারণ এখন ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি এবং এর পাশাপাশি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়েও এক্সপ্যান্ড করবো আমার বিজনেসটা। তো সেক্ষেত্রে একটা টিম ডেফিনেটলি একটা ভালো টিম লাগবে, এটাই হচ্ছে আমার বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। কারণ টিম মেম্বার খুঁজে পাওয়াটা এখন সবচেয়ে বড় টাফ। অনেকেই আমি যদি এক্সপিরিয়েন্স শেয়ার করি এইভাবে, আমার 2 মাস বা 3 মাস আগে একটা রিকোয়ারমেন্ট ছিল, তো ওখানে প্রায় 50+ মানে অ্যাপ্লিকেশন করেছে, সেখান থেকে আমরা শর্টলিস্ট করে 14 জন বা 15 জনকে নিয়েছি এবং টেস্ট দেওয়ার পরে মানে আমরা এক্সপার্ট হিসেবে চেয়েছিলাম, টেস্ট নেওয়ার পরে আমার কাছে মনে হয়নি যে এদের কারো ইন্টার্ন করার যোগ্যতা আছে। তো এটা এর চেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি আর কিছু নেই, হ্যাঁ। কারণ যখন আমি আমার কাজের জন্য আমার লোক খুঁজছি, আমি লোক পাচ্ছি না, তো এর চেয়ে বড় কি চ্যালেঞ্জ থাকতে পারে আমার? তার মানে আমার বাংলাদেশে প্রচুর কাজের ক্ষেত্র তৈরি হয়েছে কিন্তু স্কিল পিপল তৈরি হয়নি। সো এইটাই আমাদের জন্য লাস্ট বিট দ্য চ্যালেঞ্জ। সো বিট দ্য চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনাকে শুভকামনা জানাই এবং সাথে সামনে এগিয়ে চলার জন্য পরিসর করার জন্য ধন্যবাদ। বিট দ্য চ্যালেঞ্জেস থেকে একটু যাচ্ছি কিন্তু আপনাদের সাথেই আছি।